হ্যালো স্টুডেন্টস, এবার আমরা নেক্সট পার্টটা কমপ্লিট করব। ঠিক আছে, এটা হচ্ছে ডিসচার্জ মানে ছুটি। তাহলে কিভাবে হসপিটাল থেকে একটা পেশেন্টকে ছুটি দিয়ে বাড়ি পাঠানো হয়, বা এর সাথে এই ডিসচার্জ রিলেটেড যে অ্যাডভাইস, ডিসচার্জ রিলেটেড কাউন্সেলিং, কত ধরনের ডিসচার্জ আছে সেগুলো আমরা আজকে শিখব। ঠিক আছে, তাহলে ডিসচার্জ মানে কি? ডিসচার্জ মানে হচ্ছে এটা একটা প্ল্যান্ড অ্যাক্টিভিটি। অ্যাডমিশনের পর থেকে পেশেন্ট যে কারণে অ্যাডমিশন হয়েছিল, মানে হসপিটালে ভর্তি হয়েছিল বা হেলথ কেয়ার ফেসিলিটিতে এসেছিল, সেই কাজটা কমপ্লিট হওয়ার পর তাকে ইনফর্ম করা হচ্ছে যে এবার তার ছুটি হওয়ার সময় এসেছে। তো তাকে বাড়ি গিয়ে কি মেনটেন করতে হবে, কিভাবে লাইফস্টাইল মডিফাই করতে হবে, বা নেক্সট টাইম কবে আসতে হবে, সেই যে টোটাল প্ল্যানিং, তাকে বলা হচ্ছে ডিসচার্জ প্রসিডিওর। এখানে ছোট ছোট অনেক ভাগ আছে, বা ডিসচার্জটা আবার অনেক ধরনের হয়। অ্যাডমিশন যেমন আমরা দেখলাম, ট্রান্সফার ইন হতে পারে, অন্য ওয়ার্ড থেকে তোমার কাছে আসতে পারে, অন্য হসপিটাল থেকে তোমার হসপিটাল বা তোমার ইউনিটে আসতে পারে, তাকে বলে রেফার ইন বা ট্রান্সফার ইন। অন্য হসপিটাল থেকেও আসতে পারে, বা তোমার হসপিটালেরই কোনো ওয়ার্ড থেকেও তোমার ওয়ার্ডে আসতে পারে, সেটাও ওয়ান টাইপ অফ অ্যাডমিশন। ডিসচার্জের ক্ষেত্রেও সেম, পেশেন্ট এখান থেকে অন্য হসপিটালে যেতে পারে, এখান থেকে অন্য ডিপার্টমেন্টে যেতে পারে, পেশেন্ট মানে হসপিটালের অ্যাডভাইস পছন্দ নয়, সে ছেড়ে চলে যেতে পারে, পেশেন্ট পালিয়ে যেতে পারে, বিভিন্ন ধরন হতে পারে। অনেক সময় পেশেন্ট রিকোয়েস্টও করে যে ছুটি, কোনো দরকারে হয়তো ছুটি চাইছে, যেটা হয়তো দুদিন পরে হতো সেটা হয়তো সে রিকোয়েস্ট করছে যে যদি একদিন পরে হয়। এরকম বিভিন্ন ধরনের ডিসচার্জ হতে পারে। ঠিক আছে, এছাড়া ডেথও ওয়ান টাইপ অফ ডিসচার্জ, মানে হসপিটাল থেকে তার রিলিজ নেওয়া, তাকেই আমরা ডিসচার্জ বলছি। তাহলে টাইপগুলো কি একটুখানি ছোট্ট করে জেনে নিই। ফার্স্ট, প্ল্যান ডিসচার্জ। প্ল্যান ডিসচার্জ মানে কি, যখন ট্রিটমেন্টটা কমপ্লিট হয়ে গেছে, সেটা ইনভেস্টিগেশন হোক বা কোনো থেরাপিউটিক অ্যাক্টিভিটি হোক, সেটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, ডক্টরসের অর্ডার অনুযায়ী তাকে হসপিটাল থেকে ছুটি দেওয়া হচ্ছে, সেটাকে প্ল্যান ডিসচার্জ বলছে। নেক্সট, লামা। লামা মানে লিভস অ্যাগেইনস্ট মেডিকেল অ্যাডভাইস। তোমাদের কিন্তু এই শর্ট ফর্মগুলো অনেক সময় আসে, তো একটু মুখস্থ রাখবে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, পেশেন্ট যে ডাক্তারের আন্ডারে ট্রিটমেন্ট হচ্ছে তার সেই মেডিকেল অ্যাডভাইস পছন্দ নয়, তো সে তখন হয়তো রিকোয়েস্ট করলো যে আমি এই হসপিটাল ছেড়ে আমি অন্য হসপিটালে যেতে চাই। তখন যে ডিসচার্জটা লেখা হচ্ছে তাকে লামা বলা হচ্ছে। তাতে কি হচ্ছে, তুমি যে পেশেন্ট যা ট্রিটমেন্ট তোমার ইনস্টিটিউটে পেয়েছে সেটা কিন্তু সমস্ত সেই সার্টিফিকেটে লেখা থাকবে। এটা একটা ফরম্যাট বানানো থাকে ইনস্টিটিউট ওয়াইজ, সেখানে ফিল আপ করে দিতে হয় যে সে কি ট্রিটমেন্ট পেয়েছে, এই মাঝপথে যদি ট্রিটমেন্ট ছেড়ে সে বেরিয়ে যায় কি রিস্ক হতে পারে, এবং রিস্ক যদি থেকেও থাকে সেটা কমপ্লিটলি পেশেন্টের উপর বা তার বাড়ির লোক বা রিলেটিভের উপর ডিপেন্ড করবে, কেননা এটা সেই ইনস্টিটিউটের মেডিকেল অ্যাডভাইসের এগেনস্টে গিয়ে রিলিজটা নিচ্ছে। ঠিক আছে, এই জন্যে তখন পেশেন্টের বাড়ির লোককেও টোটালি এক্সপ্লেন করে দিতে হয় যারা লামা নিতে চায়। ঠিক আছে, কথাটা থেকেই বুঝতে পারছো আশা করি, যে লেখা আছে লিভস অ্যাগেইনস্ট মেডিকেল অ্যাডভাইস। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাবসকন্ডেড। অ্যাবসকন্ডেড মানে পেশেন্ট অনেক সময় হয় হসপিটালের কোনো অর্ডার ছাড়াই কাউকে কিছু না বলে পালিয়ে যায় বা কোথাও চলে যায়। সেক্ষেত্রে কি হয়, মানে ধরো ভিজিটিং আওয়ার চলছে, বাড়ির লোক আসছে, হসপিটালে জানো হিউজ পেশেন্ট লোড বা রিলেটিভরা আসে ভিজিটিং আওয়ারে, তো তখন যদি কোনো পেশেন্ট কোনো ইনফরমেশন না দিয়ে উইদাউট মেডিকেল অ্যাডভাইস হসপিটাল লিভ করে, যদি তাকে না পাওয়া যায় তাকে অ্যাবসকন্ডেড বলা হয়, বা এটা একটা রিপোর্টও লিখতে হয়। তাহলে সেক্ষেত্রে কি বলা হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব যখন দেখবে এই বেডের পেশেন্টটা পাওয়া যাচ্ছে না, তখন আমরা খোঁজ করব। তাহলে খোঁজ করব মানে কিভাবে খোঁজ করব, টোটাল 6টা জায়গা আমরা খোঁজ করতে পারি। সেটা হচ্ছে বেডে যখন নেই তাহলে আমার ইউনিটে খোঁজ করলাম,
টয়লেটে খোঁজ করলাম, করিডোরে খোঁজ করলাম, স্টেয়ার কেসে খোঁজ করলাম, কোনো ইনভেস্টিগেশনে গেছে কি না খোঁজ করলাম, আর গ্রাউন্ডের ভিতর কোথাও আছে কি না সেটা দেখে নিলাম। তাহলে এই খোঁজার পর যখন আমি পেলাম না, আমাকে টাইমটা নোট করতে হবে এবং ইমিডিয়েটলি ফিজিশিয়ানকে জানাবো এবং চেকপোস্ট যেটা থাকে সেখানে পুলিশকে জানাতে হবে যে এই পেশেন্টকে পাওয়া যাচ্ছে না। আর অন ডিউটি ওয়ার্ডমাস্টার অফিসে ইনফর্ম করতে হবে অ্যানাউন্স করার জন্য। হতে পারে পেশেন্টটা চা খেতে গেছে, সে পালিয়ে যায়নি, তাহলে সে কোনো লিগ্যাল অ্যাক্টিভিটি নেওয়ার আগে অ্যানাউন্স করে নিতে হবে 2 থেকে 3 বার, ঠিক আছে? এবার আর তোমাকে টাইম অ্যান্ড ডেটটা লিখে রাখতে হবে যে পেশেন্টকে পাওয়া যাচ্ছে না। অন ডিউটি যে মেডিকেল অফিসার তাকেও জানাতে হবে, আর এই রেকর্ডিংটা রাখতে হবে। আর যে ইমার্জেন্সি ফোন নাম্বার অ্যাডমিশন করার সময় রাখা হয়েছিল সেই নাম্বারেও বাড়ির লোককে ইনফর্ম করে জানাতে হবে যে আদৌ সে বাড়ি গেছে কি না, তাহলে অন্তত আমরা প্রসেসিংটা শুরু করতে পারবো, ঠিক আছে? তাকেই বলা হচ্ছে অ্যাবসকন্ডেড। ডিওআর, ডিসচার্জ অন রিকোয়েস্ট, যেটা বললাম যে পেশেন্ট অনেক সময় বলে যে এই ট্রিটমেন্টটা আর তো আছে, তো যদি তাকে 2 দিন আগে মানে ছুটি দেওয়া হয়, হয়তো ধরো কোনো ট্রিটমেন্ট 7 দিন ধরে চলছে, কোনো অ্যান্টিবায়োটিক কোর্স, এবার সে হয়তো রিকোয়েস্ট করলেও স্যার যদি ইঞ্জেকশনটার বদলে ট্যাবলেট খাই তাহলে যদি ছুটিটা 7 দিনের জায়গায় 5 দিনে হয়ে যায়, বাড়ি গিয়ে সে একই ওষুধই খাবে, তাহলে সেইটাকে বলা হচ্ছে ডিসচার্জ অন রিকোয়েস্ট, ঠিক আছে? ডাক্তারের পারমিশন নিয়ে সে মানে ডিসচার্জ চাইছে। আর কি ট্রান্সফার ইন অর আউট, এই যে বললাম যে হসপিটালে ইন হওয়া হচ্ছে অ্যাডমিশনের মধ্যে পড়ে, আর ট্রান্সফার আউট হওয়া হচ্ছে ডিসচার্জের মধ্যে পড়ে, ঠিক আছে? তাহলে সেম জিনিস ট্রান্সফার আউটের ক্ষেত্রেও সেম হচ্ছে, সেটা তোমার ইউনিট থেকে আরেকটা ইউনিট হোক বা হসপিটালের বাইরে হোক, সেম। আর ট্রান্সফার ইন যা অ্যাডমিশন প্রসিডিওরও মোটামুটি সেম, ঠিক আছে? রেফার ইন, রেফার আউট সেম। রেফার ইন মানে বাইরে থেকে তোমার হসপিটালে আসছে, আর রেফার আউট মানে তোমার হসপিটাল থেকে অন্য হসপিটাল বা অন্য ইউনিটে যাচ্ছে, ঠিক আছে? ডেথ, ডেথ বলতে বুঝতেই পারছো যার আর লাইফটা থাকছে না, তখন আমরা তাকে ক্লিনিক্যালি ডেথ বলছি, ঠিক আছে? মোটামুটি দেখো একটুখানি এখানে এক্সপ্লেন করা আছে, এতক্ষণ যেগুলো আমরা এক্সপ্লেন করলাম সেটাই এখানে জাস্ট একটু রিটেন ফর্মে আছে, তোমরা একটু জাস্ট দেখে নাও, বা এটা কমপ্লিটলি বই থেকেই নিয়েছি, তোমরা পড়েও নিতে পারবে, ঠিক আছে? খালি একটু এক্সপ্লেন করা আছে। নেক্সট, ডিসচার্জ কাউন্সেলিং, মানে একটা পেশেন্টের ছুটি হলে, হঠাৎ করে তার ছুটি হচ্ছে, পেশেন্টটা অ্যাডমিশন হওয়ার পর তার ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে, এবার সে বাড়ি যাবে, তাহলে তাকে তো কিছু বোঝাতে হবে। এতদিন সে ইঞ্জেকশন পেতো বা কোনো প্রসিডিওর চলছিল, বাড়িতে গিয়েও তাকে সাডেনলি তো অফ করা যাবে না, এগুলো মেনটেন করবে, তো সেগুলো কিভাবে তাকে বোঝানো যেতে পারে, কারণ একটা ডিপেন্ডেন্সি চলে এসেছে যে এই টাইম মতো কেউ এসে ওষুধ দিয়ে যাচ্ছে, টাইম মতো ইঞ্জেকশন দিচ্ছে, টাইম মতো যদি সুগার চেক বা ব্লাড প্রেশার চেক হচ্ছিল, বাড়ি গেলে কি হবে, কে করবে, এই যে একটা অ্যাংজাইটি, সেটার জন্য পেশেন্টটাকে সবসময় কাউন্সেলিং করতে হয়। তাহলে এখানে কি আছে, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল প্রিপারেশন ফর ডিসচার্জ অ্যান্ড টু ইনফর্ম দ্য রিলেটিভস ইফ এনি ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট টু বি মডিফাইড, মানে বলে দেওয়া যে আপনার এই দিনে ডিসচার্জ হওয়ার কথা চলছে, তো আপনি যদি মনে করেন বাড়িতে গিয়ে কোনো অ্যারেঞ্জমেন্ট করতে হবে তাহলে এখনই করে নিন, কেননা যদি হেল্পিং হ্যান্ড লাগে, হয়তো সার্জিক্যাল ড্রেসিং করতে হবে 2 দিন পর পর বা পার ডে, তাহলে সেক্ষেত্রে আপনি নিজে পেশেন্ট করতে পারবে কি না বা কোনো হেল্পিং হ্যান্ড দরকার আছে কি না, তাহলে তাকে সেই অনুযায়ী ইনফর্ম করে দিলে সে আগে থেকে অ্যারেঞ্জ করার চেষ্টা করতে পারবে, যাতে বাড়িতে গিয়ে ইমিডিয়েটলি কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? এটার মানে সেটাই বোঝানো হচ্ছে। নেক্সট, কিছু প্রসিডিওর আছে যেমন পেশেন্টরা নিজে করতে পারে, আবার অনেক কিছু আছে যেগুলো নিজে করতে পারবে না, কাউকে হেল্প করে দিতে হবে। তো তার মধ্যে একটা এক্সাম্পল কি, সিবিজি টেস্টিং, মানে ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ টেস্টিং। সেক্ষেত্রে কি পেশেন্ট যেমন
গ্লুকোজ টেস্ট কিন্তু নিজেই করতে পারে, প্লাস ইনসুলিন অ্যাডমিনিস্ট্রেশন সেটাও কিন্তু পেশেন্ট নিজে নিতে পারে। তাহলে কি তাদের কাছে এটা নতুন প্রসিডিওর, সেই জন্য তাকে শিখিয়ে দেওয়া, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট প্রসিডিওর, যে কেউ করতে পারে। আমরা তাই জন্যে কি চেষ্টা করব যে যাতে শিখিয়ে দিলে সে নিজে নিজে বাড়িতে গিয়ে নিজের কাজটা করে নিতে পারে। বা ধরো ব্লাড প্রেশার মেজারমেন্ট, সেটাও কিন্তু অ্যানালগ মেশিনের ক্ষেত্রে পেশেন্টের পক্ষে পসিবল না, কিন্তু ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরিং ইনস্ট্রুমেন্ট যদি থাকে তাহলে কিন্তু তার পক্ষে আবার পসিবল। তো সেরকমভাবে তাকে এক্সপ্লেন করে দিতে হবে, তার কোয়ারিগুলো মিট আপ করে দিতে হবে, ঠিক আছে। এছাড়া ডিসচার্জের আগে একবার রিটার্ন ডেমনস্ট্রেশন নিয়ে নিতে হবে, যে এবার আপনি দেখান তো আমাকে যে কিভাবে আপনি ইনসুলিনটা দেবেন, কিভাবে গ্লুকোজটা চেক করবেন। এটা যদি রিটার্ন ডেমনস্ট্রেশন নেওয়া যায় তাহলে কিন্তু তার মধ্যে একটা এক্সপার্টাইজ চলে আসবে, তার ভয়টাও কেটে যাবে, ঠিক আছে। আর বাড়িতে গিয়ে সে কি ডায়েট, কি ধরনের খাবার খাবে, কোন দিন থেকে সে নর্মাল ডায়েট শুরু করবে, বা কোন প্রবলেমের জন্য তাকে এই রকম স্পেশাল ডায়েট দেওয়া হচ্ছে, মানে ডায়েট রিলেটেড একটা অ্যাডভাইসও কিন্তু পেশেন্টকে বলে দিতে হবে। অবজার্ভ দ্য রিয়াকশন অফ দ্য ক্লায়েন্ট রিগার্ডিং ডিসচার্জ, মানে যে এই যে ছুটি হয়ে বাড়ি যাবে, তাহলে তুমি এত কিছু এক্সপ্লেন করার পর বুঝতেই পারবে পেশেন্ট কতটা স্যাটিসফাইড অর অ্যাংজাইটি ফিল করছে, ঠিক আছে। নেক্সট, ডিসমেন্টাল অ্যান্ড ডিসইনফেকশন অফ দ্য ইউনিট অ্যান্ড ইকুইপমেন্ট আফটার ডিসচার্জ অর ট্রান্সফার। তাহলে আমরা আগেই কিন্তু ডিসইনফেকশন ইউনিটে পড়েছিলাম যে কিভাবে একটা ইউনিট বা articles used by the client will be disinfected by different chemical or procedure. যে কোনো প্রসিডিওর বা কিছু প্রসিডিওর ছিল, কিছু কেমিক্যাল ছিল যেগুলোর মাধ্যমে আমরা ডিসইনফেকশন করছিলাম বা স্টেরিলাইজেশনে পাঠাচ্ছিলাম পরের পেশেন্ট রিসিভ করার জন্য, ঠিক আছে। তাহলে সেগুলো ক্ষেত্রে কি, পেশেন্ট ডিসচার্জ বা ট্রান্সফার আউট হওয়ার পর টোটাল রুমে চেষ্টা করব আমরা ভেন্টিলেশনটাকে গুড ভেন্টিলেটেড এয়ারই যাতে হয়, লাইট ভালো করে যাতে আসে যতটা দরকার, হিউমিডিটি মেনটেন করা, যে সমস্ত আর্টিকেলসগুলো বা ইউটেন্সিলস পেশেন্ট ইউজ করেছে, যেমন ধরো বেড প্যান, আইভি স্ট্যান্ড, লকার, এই সমস্ত জিনিসগুলো চেষ্টা করব যেগুলো পারবো ডিসইনফেকশন করব, আর যেগুলো পারবো না, যেমন ধরো বেড, লকার, সেগুলোকে আমরা হাইপোক্লোরাইড সলিউশন বা কার্বলিক সলিউশন দিয়ে সেগুলো ক্লিন করার চেষ্টা করব। আর যদি ইনফেক্টেড কিছু পেশেন্ট ওখানে থেকে থাকে তাহলে কিন্তু ফিউমিগেশন করতে হবে টোটাল রুমটা। তোমরা জেনে গেছো ফিউমিগেশন আমরা কিভাবে করব, ঠিক আছে। আর জেনারেল ওয়ার্ডের ক্ষেত্রে কি করা হয়, বেডটাকে গোটানো হয়, বেডটাকে কার্বোলাইজ করা হয়, সয়েল লিনেনগুলো ডিসইনফেকশন করার পর স্টেরিলাইজেশনে পাঠানো হয়, ম্যাকিনটস থাকলে সেটা ওয়াশ করা হয়, ডিসইনফেকশন করা হয়, আর ড্রাই করে সেটা আবার ফোল্ড করে রাখা হয়, হ্যাং করে দেওয়া হয় যাতে জলটা ঝরে যেতে পারে। আর এটা সবসময় ম্যাকিনটস ছায়ার মধ্যে শুকোতে দিতে হয়, ঠিক আছে। আর ম্যাট্রেসটা যেটা আছে সেটাকে ডিসইনফেকশন করব, বেড, রেল, ফার্নিচার এগুলো চেষ্টা করব ডিসইনফেকশন করতে, করে আমি নেক্সট পেশেন্টের জন্য আবার বেডটা রেডি করে রাখবো, ঠিক আছে। এবার আসি ডিসচার্জ প্রসিডিওর, মানে কীরকমভাবে আমরা ডিসচার্জ দিতে পারি পেশেন্টকে, কীভাবে ডিসচার্জ হয়, ডিসচার্জের আগে পেশেন্টকে কী প্রিপারেশন দিতে হয়। আর এবার যেটা পড়ছি সেটা হচ্ছে ডিসচার্জ প্রসিডিওর। ফার্স্ট কি, মেডিকেল অ্যাডভাইস অবশ্যই লাগবে যে এই পেশেন্টের ডিসচার্জ হবে, তাতে ডিসচার্জ অ্যাডভাইসটা লেখা থাকবে, এটা ছাড়া আমরা ডিসচার্জ প্রসিডিওরে যেতে পারবো না। নেক্সট, সেই ডিসচার্জ সার্টিফিকেটে মেডিকেশন, ট্রিটমেন্ট, ফলো আপ, স্পেশালি পয়েন্ট ওয়াইজ লেখা থাকে যাতে পেশেন্টের কোনো প্রবলেম না হয়। সেটা ডিসচার্জের সময় যখন তোমার কাছে সিগনেচার করতে আসছে তখন কিন্তু হেলথ কেয়ার প্রফেশনাল এক্সপ্লেন করে দেবে প্রত্যেকটা পয়েন্ট। নেক্সট, এই মেডিসিনগুলো যেগুলো লেখা আছে হসপিটাল সাপ্লাই হলে হসপিটাল থেকেই পাওয়া যায়, এবং যেটা পাওয়া যাবে না সেটা কিন্তু ইউনিট থেকে ইনফর্ম করা হয়, তখন বলে দিতে হয় সেই ওষুধটা কোথায় গেলে পাবে বা কত ডোজ খেতে হবে, কিভাবে খেতে হবে, সেটা কিন্তু এক্সপ্লেন করে দিতে হবে।
নেক্সট পেশেন্টস যদি কোনো পার্সোনাল বিলঙ্গিংস থেকে থাকে, হয়তো হসপিটালে ভর্তি থাকাকালীন তার সিটি স্ক্যান হয়েছিল, এক্স-রে হয়েছিল, মানে ইনভেস্টিগেশন হয়েছিল, সেগুলো তো তার পার্সোনাল ডেট রিপোর্ট, সেগুলো কিন্তু পেশেন্টকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এছাড়া কি পেশেন্টকে যে আর্টিকেলসগুলো ইউজ করেছে, হয়তো বাড়ি থেকে সে চামচ এনেছিল, গ্লাস এনেছিল, সেগুলো কিন্তু তাকে ফেরত দিতে হবে এবং চেক করতে হবে কোনো হসপিটাল প্রপার্টি যেন সে নিয়ে না যায়, সেটাও কিন্তু ফেরত দিয়ে যেতে হবে। হয়তো দেখা গেল স্পুটাম মার্কটা তাকে দেওয়া হয়েছিল তার কাফ আউট করার জন্যে, এবার সে যখন ডিসচার্জ হচ্ছে সে ভাবলো হয়তো সেটা তার, তো সেটা যেন সে নিজের ভেবে না নিয়ে চলে যায়, কেননা ওটা হসপিটাল প্রপার্টি, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। যার জন্য দেখবে তোমরা যখন ডিউটি যাবে তোমাদের রেগুলার বেসিসে সিস্টার ইনচার্জরাই বলে দেবেন বা সিস্টাররা বলে দেবেন যে ব্ল্যাঙ্কেট কতগুলো আছে কাউন্ট করো, কেননা ডিসচার্জের সময় কি হয় পেশেন্টরা ভুল করে প্যাক করে বাড়ি নিয়ে চলে যায় কম্বল, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটু ওয়াচ করতে হবে যাতে হসপিটাল প্রপার্টি সে না নিয়ে যেতে পারে, ঠিক আছে। Before leaving the hospital, the nurse should confirm whether all dues are clear. মানে অনেক সময় যারা পেইংয়ে থাকে বা কোনো স্পেশাল ইউনিটে হয়তো কোনো কিছু স্পেশাল বিল হয়েছে তার নামে, তো সেই বিলটাও কিন্তু ক্লিয়ারেন্স করা আছে কিনা সেটাও দেখে নিতে হবে ডিসচার্জের আগে। নেক্সট পেশেন্টকে প্রপার ড্রেস, হয়তো হসপিটাল ইউনিফর্মে ছিল, যেমন বার্ন ইউনিট বা আইসিইউতে থাকলে স্পেশাল ইউনিফর্ম দেওয়া হয়, সেক্ষেত্রে এই ইউনিফর্ম নিয়ে কিন্তু সে ডিসচার্জ হতে পারে না, সেই জন্যে সবসময় চেষ্টা করা হয় ডিসচার্জের আগে তাকে কিন্তু তার ইউনিফর্ম বা ড্রেস এনে তার ড্রেস মানে চেঞ্জ করতে হেল্প করতে হবে, ঠিক আছে। আর ডিসচার্জ সবসময় আমরা আগেও পড়েছি হুইল চেয়ার বা স্ট্রেচারে করেই ডিসচার্জ হবে, মানে আমাদের যে বাউন্ডারি সেই অবধি কিন্তু সে এই হসপিটাল প্রপার্টিসের উপর ডিপেন্ডেন্ট, আমরা এগুলো তাকে দিতে বাধ্য। হয়তো বললো আমার গাড়ি হসপিটাল বাউন্ডারিতে আছে, তাহলে কিন্তু হুইল চেয়ারে করে তাকে ওই অবধি পৌঁছানোর ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। এছাড়া পেশেন্ট ডিসচার্জ হয়ে যাওয়ার পর, যেমন অ্যাডমিশন হলে তুমি ডায়েটের জন্য ডায়েটিশিয়ানকে বা কিচেনে জানাচ্ছিলে, তেমনি ডিসচার্জ হয়ে গেলেও কিন্তু তোমাকে ইনফর্ম করে দিতে হবে যে এই পেশেন্টের এই ডায়েটটা আজকে থেকে অফ হলো, সেটাও কিন্তু ডায়েট ডিপার্টমেন্টে জানাতে হয়। নেক্সট, অল ডকুমেন্টস টু বি মার্কড উইথ রেড কালার, দ্যাট ইজ ডিসচার্জ অন এত অ্যাট এত, যেমন অ্যাডমিশনের সময় তুমি লিখেছিলে পেশেন্ট রিসিভড অন এত অ্যাট এত, তেমনি ডিসচার্জ হোক, ট্রান্সফার আউট হোক, অ্যাবসকন্ডেড হোক, ডেথ হোক, যাই হোক না কিন্তু আমাকে কিন্তু বিএসটির উপরে রেড কালি দিয়ে লিখতেই হবে যে ডিসচার্জ অন এত অ্যাট এত, মানে ডেট আর টাইমটা অবশ্যই দিতে হবে, ঠিক আছে, যেটাই হবে সেটা লিখতে হবে। নেক্সট, if the patient leaves hospital against medical advice, লামা ফর্ম মাস্ট বি সাইন বাই পেশেন্ট অর রিলেটিভ, সেটা বুঝতেই পারছো যে ডিসচার্জের ক্ষেত্রেও যেমন সই করছে, তেমনি যদি লামা হয় তাহলে কিন্তু সে অবশ্যই মেডিকেল অ্যাডভাইসের যেটা আছে, কেননা তার রেসপন্সিবিলিটি থাকছে, সে এগেনস্টে যাচ্ছে বলে, তাই তার সই কিন্তু করিয়ে নিতেই হবে। এছাড়া না হলে যদি কেউ করাতে মিস করে তাহলে কিন্তু রাস্তায় গিয়ে যদি কোনো প্রবলেম হয় বা ইন ফিউচার প্রবলেম হয়, সে তখন বলবে যে কই আমরা তো ছেড়ে আসিনি, কেননা তোমার কাছে ডকুমেন্ট নেই, তুমি দেখাতে পারবে না যে পেশেন্ট সই করেছে, ঠিক আছে। ওই জন্য অবশ্যই ডকুমেন্টে সই থাকতে হবে। অ্যাবসকন্ডেডের ক্ষেত্রে সেটা পসিবল না। আর নেক্সট কি, ডিসচার্জ যেই কমপ্লিট হয়ে গেল তাহলে তার বিএইচটি বা আদার্স যে ডকুমেন্টগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের রেকর্ড সেকশনে পাঠিয়ে দিতে হয়। দেখবে তোমরা যখন ওয়ার্ডে যাবে ডিসচার্জ হয়ে যাওয়ার পর সেই বিএইচটিগুলো সিস্টার ইনচার্জরা কিন্তু প্রপার রেকর্ডিং করে বান্ডেল করে সেটাকে বেঁধে রেকর্ড সেকশনে পাঠিয়ে দেন ফর দ্য ফিউচার রেফারেন্স, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের এটা গেল ডিসচার্জ অ্যাডভাইস বা ডিসচার্জ প্রসিডিওর। তাহলে এইটুকু আমরা অন্তত বুঝতে পেরেছি চ্যাপ্টার 3-তে অ্যাডমিশন ডিসচার্জ প্রসিডিওর ছিল, সেটা কিন্তু আমাদের না জানলে আমরা পেশেন্ট রিলেটেড কাজ করতে অসুবিধায় পড়ব, সেই জন্য আমাদের এইটুকু ব্যাপারে একটু ওরিয়েন্টেড থাকতে হবে, ঠিক আছে। বাই।